নমস্কার, আপনাদের সাথে আমি তুলি। শুরু করছি দিনের বাছাই করা খবর নিয়ে বেঙ্গল প্রাইম। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ পথে নামল এসইউসিআইয়ের জেলা কমিটি। কোচবিহার হাসপাতাল মোড়ে দাহ করা হলো নরেন্দ্র মোদীর কুশপুতুল। এসইউসিআইয়ের পক্ষে রানী ঘোষ জানান, গ্যাসের মূল্য বৃদ্ধি করা সহ সরকারি কিছু দপ্তরকে বেসরকারিকরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে আজ তাদের এই কর্মসূচি। আজ আমরা কোচবিহার হাসপাতাল মোড়ে কেন্দ্রীয় সরকারের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তার মধ্যে এই এক সপ্তাহের মধ্যে গ্যাসের প্রায় 100 টাকা মূল্য বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে আমরা আজ এখানে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করলাম। এবং আমরা দেখছি যে এই করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে একের পর এক যেমন রাষ্ট্রায়ত্ত সংস্থা জনগণের টাকায় গড়ে ওঠা সরকারি সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে, আর ক্রমাগত প্রতিটি জিনিসের তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। তারা পণ্য আইন তুলে দিয়েছে যাতে মালিক শ্রেণী এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে মুনাফা করতে পারে, এবং গ্যাসের মূল্যবৃদ্ধি তারই অঙ্গ। অন্যদিকে আমরা দেখছি কোচবিহারে যে একটা লোকাল ট্রেন চলে মাওনা শিলিগুড়ি প্যাসেঞ্জার, সেই ট্রেনটাকে স্পেশাল ট্রেনের নাম করে রিজার্ভেশন কাউন্টার থেকে রিজার্ভেশন করিয়ে তার ভাড়া বাড়িয়েছে 75 টাকা, যেটা ছিল মাত্র 35 টাকা। ফলে এইভাবে জনগণের ঘাড়ে বাড়তি ভাড়ার বোঝা আমাদের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে মোদী সরকার চাপিয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে আমরা এসইউসিআই দলের শহর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি। সকালে আমরা রেল স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি, আর এখন এই হাসপাতাল মোড়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশপুতুল দাহ করলাম গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। দুটি নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলের দুটি নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রী বলেন, এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এই রাস্তার, এবার তা পূরণ হলো। তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির এলাকাধীন নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলের জোড়া কদমতলা এলাকায় এখানে 472 মিটার বেড মেটেরিয়ালসের রোড, কাঁচা রাস্তাটা বেড মেটেরিয়ালস দিয়ে বানানো হবে। 3 মিটার চওড়া হবে এবং এতে খরচ হবে 4,54,000 টাকা। এই রাস্তাটা হয়ে গেলে, বেড মেটেরিয়ালস হয়ে গেলে বর্ষার সময় বিশেষ করে যারা যাওয়া আসা করে রাস্তায় কাদার জন্য যাওয়া আসা কষ্ট হয়, এই কষ্টটার অবসান হবে। এবং এই রাস্তা বেড মেটেরিয়ালস করে দেওয়ার কারণে এলাকাবাসী খুশি। আমরা আশা করছি যে এলাকাবাসী এই রাস্তা করার সময় সমস্ত রকম সহযোগিতা করবে, এবং যে এজেন্সি আছে তাকেও বলবো রাস্তার যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী যাতে কাজটা ঠিকঠাকভাবে ভালোভাবে করা হয়, কাজে যাতে ঘাটতি না থাকে, যাতে কোনো রকম কমতি না থাকে, শিডিউল অনুযায়ী যাতে কাজ হয় এই অনুরোধটা এজেন্সিকে করব। এবং গ্রামবাসীকে আবার বলবো যে এই কাজটা করার সময় যাতে সহযোগিতা করা হয়, এই ভালোভাবে সুন্দরভাবে কাজটা হওয়ার জন্য। বঙ্গধরী যাত্রা কর্মসূচি পালন করা হলো কোচবিহার 1 নম্বর ব্লকে। আজ কোচবিহার 1 নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের শালবাড়িতে এই কর্মসূচি পালন করা হয়। বঙ্গধরী যাত্রার মধ্য দিয়ে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূল সরকারের উন্নয়নমূলক 10 বছরের রিপোর্ট কার্ড। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। হোটেল ইলোরা ও রেস্টুরেন্ট তারার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই করোনা পরিস্থিতিতে সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে আমরা অতিথি আপ্যায়নে বদ্ধপরিকর। মহামারীর এই আবহে আমাদের এখানে এসি, নন এসি, সুইট রুমস এবং কনফারেন্স হল যত্ন সহকারে ও যথাযথভাবে স্যানিটাইজ করে ভাড়া দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের রেস্টুরেন্ট তারায় রয়েছে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের বন্দোবস্ত। হোটেল ইলোরা, বিএস রোড, কোচবিহার। আসুন, থাকুন, গ্রহণ করুন আমাদের আপ্যায়ন। কম খরচে এবার উত্তরবঙ্গে প্রথম ব্যাটারিলেস সোলার ইউনিট নিয়ে এলো শিবশক্তি পাল ইলেকট্রনিক্স। এই সোলার সিস্টেমে ব্যাটারির প্রয়োজন হয় না, একবার লাগালে 25 বছরের জন্য নিশ্চিন্ত। ঠিকানা
পাল লজ, সাউথ খাগড়াবাড়ি, কোচবিহার। মোবাইল নম্বর 9832055677। সাজাওয়াট সিস্টার কনসার্ন শ্রী হনুমান ক্লথ স্টোর। আমাদের এখানে পাওয়া যাচ্ছে কার্টেন্স, ব্লিন্ডস, টাই ব্যাগ, হোল্ড ব্যাগ, কার্পেট, বেড রানার্স, ডোরম্যাটস, উডেন ফ্লোরিং, আর্টিফিশিয়াল গ্লাস, ওয়ালপেপার্স, কার্টেন রডস এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ। বিএস রোড, প্রথম তল, এমপি জুয়েলার্সের উপরতলায়, কোচবিহার। মোবাইল নাম্বার 9679907589, 9609102000, 9733327101। ফিরে এলাম বিরতির পর। বঙ্গধ্বনি যাত্রার সূচনা হলো মাথাভাঙায়। সাধারণ মানুষের হাতে আজ তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে। সেই সাথে মানুষকে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আবেদনও জানানো হয়েছে। আজ মাথাভাঙা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুরসামারি গ্রাম পঞ্চায়েতের হনুমান মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা হয়। তৃণমূলের পক্ষে মহেন্দ্রনাথ বর্মন বলেন, এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি ঘটে সন্ন্যাসীর ডাঙ্গা এলাকার সন্ন্যাসী বাবার মন্দিরে পুজো দিয়ে। পরে এক পথসভায় কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদনও জানানো হয়। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বঙ্গধ্বনি যাত্রা আমরা শুরু করেছি। এটা গোটা রাজ্যে এই প্রোগ্রামটা চলছে। এটা মূলত আমাদের বিধানসভা ভিত্তিক এই প্রোগ্রামটা চলছে এবং আজকে আমাদের এই মাথাভাঙা 1 ব্লকে আমরা আজকের থেকে শুরু করলাম। আমাদের টানা 10 দিন এই প্রোগ্রামটা চলবে। আমার ব্লকের মধ্যে 7টা গ্রাম পঞ্চায়েত আছে সাংগঠনিকভাবে। সেই 7টা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 2 দিন করে এই কর্মসূচিটা রূপায়িত হবে এবং এটার উদ্দেশ্য হলো আমাদের যে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তিনি 10 বছরে যে মানুষের জন্য যে কাজ তিনি করছেন সেই কাজের একটা রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে পার্টির পক্ষ থেকে। এই রিপোর্ট কার্ডটা আমরা মানুষের কাছে বিলি করছি লিখিতভাবে, যা আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, অনলাইনে দেখতে পাচ্ছেন। সেইভাবে আমরা সাধারণ মানুষের কাছে লিখিতভাবে একটা কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি নির্বাচনে আগে দেয় এবং সেটা সেই কাজগুলো রূপায়িত হলো কি না সেটা মানুষের বিবেচনার বিষয়। সামনে যদি বিধানসভার ভোট আছে, আমরা লিখিত হয়ে মানুষকে এই তথ্য তুলে দিচ্ছি যে ক্ষমতায় আসার পর মানুষের জন্য আমাদের মমতা ব্যানার্জি কী কাজ করছে। এবং তাতে আমরা লক্ষ্য করছি যে 11 সালের পরে যত উন্নয়ন হয়েছে এর অভূতপূর্ব উন্নয়ন এবং কিছু প্রকল্প আছে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, যেগুলো বিশ্ব সেরা হয়েছে, যেগুলো ভারতবর্ষের অন্য রাজ্যে কোথাও কোনো বিজেপি শাসিত অঞ্চলে এই মানুষের জন্য এত কর্মসূচি অল্প সময়ের মধ্যে রূপায়ণ করা এটা সম্ভব হয়নি। আমরা একদম লিখিত খতিয়ান আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি এবং মানুষের কাছে আমরা মমতা ব্যানার্জির পাশে থাকার জন্য, রাজ্যটার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানুষের কাছে বার্তা চাচ্ছি এবং তার সাথে সাথে এই বার্তা দিচ্ছি যে আজকে বিজেপি আজকে সমস্ত দেশ জুড়ে যে ধরনের দেশটাকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে, আর্থিকভাবে দেশটাকে সর্বনাশ করছে এবং আজকে আপনারা জানেন যে কৃষকদের বিরুদ্ধে একটা আইন পাশ করেছে, কৃষক আইন, যেটা কৃষকদের সর্বনাশ ঘটবে। এবং জানেন দিল্লিতে ধর্না হচ্ছে, ওখানে অনেক কৃষক আজকেও অনেক দিন থেকে বসে আছে, এখনও রফা সূত্র বের হয়নি, আগুন জ্বলছে দাউ দাউ করে। আমরাও সেই কৃষি বিলের আইনের বিরুদ্ধে, আমরাও মমতা ব্যানার্জি ডাক দিয়েছে তার বিরুদ্ধে আমরা মাঠে ঘাটে কৃষকদের আমরা সংগঠিত করব। তার পাশাপাশি এইটা একটা বিষয়, ওদের যে শুধু রাজনীতি, যে ধর্ম সর্বস্বতা, বিভেদের রাজনীতি করে, এছাড়া কোনো উন্নয়নের কোনো কাজ নেই, সেটা আমরা মানুষের সামনে তুলে ধরছি যে ধর্ম নিয়ে রাজনীতি আমরা পশ্চিমবাংলায় করতে দেব না। এখানে সর্বধর্মের সর্বমানুষ আছে। মমতা ব্যানার্জি সবাইকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্যই আমরা এই রাস্তায় নেমেছি। বঙ্গধ্বনি যাত্রা একটা রাজ্যের পরিকল্পনা, আমাদের নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া আছে, যে যে জায়গাগুলোতে যাওয়ার, মানুষকে হাটে মাঠে ঘাটে যেখানেই বিভিন্ন জায়গায় আমরা যে বের হয়েছি। আজকে শুরু হলো, 10 দিন পর্যন্ত টানা চলবে 7টা অঞ্চলের মধ্যে। শুভেন্দু অধিকারীর ইস্তফার পর থেকেই মালদা জেলা তৃণমূলের ভাঙন শুরু হয়েছে। আজ হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের 50 জন সংখ্যালঘু কর্মী যোগ দিলেন বিজেপিতে।
যোগদান পর্ব নিয়ে মালদায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি আগামী 1 মাসের মধ্যে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে যাবে। অন্যদিকে এই যোগদানকে মিথ্যা বলে কটাক্ষ তৃণমূলের। বিজেপির পক্ষে রূপেশ আগরওয়ালা বলেন, তৃণমূল আমাদের সাম্প্রদায়িক বলে, কিন্তু আসলে সাম্প্রদায়িক তৃণমূলই। সেই জন্য জয় শ্রীরাম ধ্বনি শুনলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান। অন্যদিকে যোগদানকে মিথ্যা বলে কটাক্ষ করে তৃণমূল। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, এই যোগদান সম্পূর্ণ মিথ্যা। ভোট যত এগিয়ে আসছে, বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে মালদার রাজনীতিতে। যোগদান কর্মসূচি ছিল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15 নম্বর শক্তি কেন্দ্রে আজকে পথসভা করা হলো। তার সঙ্গে যোগদান শিবির ছিল। ভাই সিরাজের নেতৃত্বে 50 জন সংখ্যালঘু সম্প্রদায় থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। ও তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিল। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখে, তৃণমূল কংগ্রেসের যে রীতি রেওয়াজটা আছে, ওদের দলের যে সংবিধানটা আছে, সেই সংবিধান ওকে ভালো লাগেনি, তাই জন্য ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছে। ও এই নীতিতে বিশ্বাস রাখে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস, যেই কথাটা বলছে, এটা সত্যি ভারতীয় জনতা পার্টি করে দেখাচ্ছে বলে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছে। বিরোধীরা বহু কিছু বলে কটাক্ষ করছে। বিরোধীরা বলছে নাকি সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টি, কিন্তু আদৌ কি সাম্প্রদায়িকতার একটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে? সাম্প্রদায়িকতার ইঙ্গিত করছে মমতা ব্যানার্জি। জয় শ্রীরাম ধ্বনি শুনলে পরে উনি ক্ষেপে উঠছেন। উনি বলছেন বহিরাগত, আউটসাইডার্স। তারপর নাটক মঞ্চের মধ্যে নাটক করছেন, চাড্ডা নাড্ডা বলে বলছেন। ওনারা বহুত কিছু বলছেন ভারতীয় জনতা পার্টি সম্পর্কে। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল নয়। জয় শ্রীরাম যে যার নাম করছে। যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে, তারাও নিজের আল্লাহর নাম নিতে পারে, তার জন্য কোনো আপত্তি নেই। দেখুন, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যে দলনেতা দ্রোণাচার্য ব্যানার্জি, শুনলাম নাকি উনি আজকে দলত্যাগ করেছেন এবং দলীয় রীতি রেওয়াজ মেনেই দলত্যাগ করেছেন। সাধারণ কর্মী, বুথ স্তরের সাধারণ কর্মীরা কোনো সম্মান পাচ্ছে না। ও তো একটা দলনেতা, দলনেতাও সম্মান পাচ্ছে না, ওদের এমএলএ এমপিরাও সম্মান পাচ্ছে না। দেখবেন না কিছুদিন বাদে, আর একটা মাস যেতে দিন, দেখতে পাবেন যে ঝড় বয়েছে দলত্যাগ করা, দলের পদত্যাগ করার ঝড় বয়ে যাচ্ছে। এবং যে সুনামিটা আসবে, এই সুনামিতে তৃণমূল কংগ্রেসের যে প্রাইভেট লিমিটেড ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, ওনারা দুজনেই বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল দল থাকছে না, প্রাইভেট লিমিটেড কমিটিটা থাকছে না। এরপরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। মানে বিজেপি পার্টি ভালো লাগছে আমাকে আর কি। এর আগে আমি টিএমসি পার্টি করতাম প্রায় 5 বছর ধরে। ওদের দুর্নীতি আমাকে ভালো লাগলো না, তার জন্য আমি টিএমসি ছেড়ে আমি বিজেপি জয়েন করলাম। আমার 4জনকে নিয়েও আমি বিজেপি জয়েন করলাম। না, এটা সর্বৈব মিথ্যা কথা। আমি ওখানে লোকাল নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেছি যে সাবিউর বলে একটি ছেলে রয়েছে, যে বহুদিন ধরে বিজেপি করেছে, তাকে রিপিটলি এটা জয়েন করানো হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো কিছু না, এগুলো হচ্ছে গিমিক। ভোটের আগে আসে, বিজেপি দল এই করে, বিভিন্ন লোককে জয়েন করিয়ে দেয়, কিছু কাজের কাজ কিছু করে না, মানুষের উপকার করে না। কেননা আমি এই প্রসঙ্গে বলতে পারি যে মোদী সরকার যে যখন গভর্নমেন্টে এসেছিল, তখন কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি চাকরি দিবে, কিন্তু আজকের ডেটে সে 2 কোটি 12 কোটিতে চাকরি হয়নি, উপরন্তু প্রায় 47 লক্ষ মানুষের চাকরি চলে গেছে। আপনারা দেখছেন প্রতিনিয়ত পেপার্স, টিভিতে যে রেলওয়ে কর্মী ছাঁটাই হচ্ছে, ভেল বিক্রি করে দিচ্ছে, পোস্ট অফিস বিক্রি করে দিচ্ছে। এবং কৃষি বিরোধী আন্দোলন, যেখানে মানুষ শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ রাতের অন্ধকারে ঠান্ডার মধ্যে জেগে রয়েছে, সেখানটায় নীতি বিরুদ্ধে একটা আইন তৈরি করছে যেখানে মানুষের ক্ষতি হবে, অর্থাৎ বড়লোকরা বড়লোক হবে, গরিবরা গরিব থেকে যাবে। এই একটা ভাদাবাদী সরকার, এটা বেশি দিন চলতে পারে না। এই সরকারের অবসর চাই। দুদিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে ফারাক্কায় এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্রনাথ শেখাওয়াত। সফরে এসে কেন্দ্রীয় মন্ত্রী আধুনিক ফারাক্কা ব্যারেজ টাউনশিপের বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ফারাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার শৈবাল কুমার ঘোষ মন্ত্রীকে স্বাগত জানিয়ে বাঁধ পরিদর্শন করান। সঙ্গে ছিলেন মালদা জেলা সাংসদ খগেন মুর্মু সহ বিজেপির একাধিক কার্যকর্তা। আজ সকালে সাংবাদিক সম্মেলন শেষে বোটে চেপে গঙ্গা পরিদর্শন করেন মন্ত্রী।
सरकार और राज्य सरकार के तंत्र के प्रशासनिक तंत्र की उदासीनता के चलते हुए भारत सरकार की स्वामित्व की इस भूमि पर अनेक लोगों ने उनके घरों पर, जमीन पर अवैध रूप से अतिक्रमण करने के प्रयास किए। हमने कल जिला प्रशासन को भी इस बात के लिए आगाह किया है, आग्रह किया है कि इन घटनाओं की पुनरावृत्ति न हो और इसमें जो अब तक लोगों ने इस तरह का काम किया उनके इवैक्यूएशन के लिए शीघ्र काम किया जाना चाहिए। सीआईएसएफ की सिक्योरिटी और ज़्यादा हमारी संपत्तियों के लिए कैसे और ज़्यादा सिक्योर हो सकती है, इसके लिए भी हमने जो है कल निर्देश दिए। फरक्का बांध लगभग 45-50 साल पूरे कर चुका है। बांध के गेट्स के पुनर्निर्माण के लिए उनके नए गेट लगाने का काम चल रहा है। कोरोना की आपदा के कारण से कुछ काम विलंब हुआ है, लेकिन बचे हुए जो गेट्स हैं, जो गेट बदल दिए गए हैं, उसके बाद में जो बचे हुए गेट्स हैं वो अगले 6 महीने में पूरे बदल दिए जाएंगे। फिश लॉक जो नदी में हिल्सा अगेंस्ट द स्ट्रीम फ्लो करके आती है, वो नदी में उसका निरंतर आगमन बना रहे, स्पेशली ब्रीडिंग सीजन में। उसके लिए जब इस फरक्का बैराज प्रोजेक्ट को बनाया गया था तब एक फिश लॉक गेट नंबर 23-24 के बीच में दिए गए थे, 2 फिश लॉक। वो 1998 से इनऑपरेशनल है, वो काम नहीं कर रहे हैं। मैंने कल उसकी भी समीक्षा की है और हमने निर्देश दिया है कि उसकी डिजाइन्स जो अप्रूवल के लिए आई हुई हैं उनको शीघ्र डिजाइन को कंप्लीट करके आने वाले 6-8 महीने में वो फिश लॉक्स भी बना दिए जाएं, ताकि नदी में हिल्सा का निरंतर ब्रीडिंग जो है वो बना रहे, उसमें किसी तरह की रुकावट नहीं आए। देश के अन्य हिस्सों में जहां भी बड़ी नदियां बहती है और बरसात में जिन नदियों में बहुत ज्यादा वेग होता है, उनमें सभी जगह पर कटाव की ऐसी स्थिति है। असम का भी संकट है, गोदावरी नदी के किनारे भी इस तरह के संकट हैं, गंगा के पूरे प्रवाह क्षेत्र में है, कोसी में भी इस तरह की समस्या है। तो देश की सभी ऐसी बरसात में तेज बहने वाली नदियों में इस तरह की चुनौतियां आती हैं। भारत सरकार राज्यों के सहयोग से इन कटाव को रोकने के लिए अलग अलग प्रोजेक्ट चलाती है, लेकिन फरक्का बांध परियोजना ने लगातार पिछले वर्षों में ऐसे कटाव को रोकने के लिए अपने कार्यक्षेत्र, जो उनका डेजिग्नेटेड एरिया है, उस एरिया में उन्होंने हमेशा काम किया है। ये निश्चित रूप से चिंताजनक स्थिति है, लेकिन राज्य सरकार की अकर्मण्यता के कारण से, राज्य सरकार के द्वारा इस तरह के प्रोजेक्ट्स पे काम नहीं करने के कारण से लोगों का जीवन निश्चित रूप से खतरे में पड़ा है। और ये जो है, इस समस्या का भी स्थायी समाधान हो, इसके लिए हम अंतर्राष्ट्रीय स्तर पर भी एक अध्ययन करके कि पूरी दुनिया में इसके लिए नई टेक्नोलॉजीज क्या बनी है और इसके क्या ऑल्टरनेटिव्स हो सकते हैं, इसके लिए भी एक सब ग्रुप का गठन किया है, ताकि पूरी दुनिया पर आई। लेकिन आने के बाद में उन्होंने न माओं की या माताओं की समस्या के समाधान के लिए काम किया, न बंगाल की माटी या बंगाल प्रदेश के विकास के लिए काम किया, और न बंगाल के मनुष्यों के जीवन में कोई परिवर्तन आ सके, इस दृष्टिकोण से काम किया। इन सारे विषयों में बंगाल की सरकार एब्सोल्यूट जो है फेल हुई है। इसके विपरीत बंगाल की सरकार ने 3 प्रमुखता से काम किए। एक जो है सरकारी तंत्र का पॉलिटिसाइजेशन किया, दूसरा राजनीति का अपराधीकरण किया, अपराध का राजनीतिकरण किया, और तीसरा जो है भ्रष्टाचार का इंस्टीट्यूशनलाइजेशन कर दिया है। भ्रष्टाचार को उन्होंने संस्थागत बना दिया, एस्टैब्लिश कर दिया। किसी भी समाज में, किसी भी संस्थान में या किसी भी देश या प्रदेश में इन 3 में से कोई एक दोष यदि आ जाए तो उस समाज, संस्थान, देश या प्रदेश के क्षण को उसको बर्बाद होने से नहीं रोका जा सकता। दुर्भाग्य से ये माँ, माटी और मनुष्य के नाम पर आई हुई सरकार ने इन तीनों ही विषयों को खुला समर्थन दिया है। लेकिन क्योंकि मैं 2011, 2016 दोनों चुनावों का साक्षी रहा हूँ, मैं पूरी जिम्मेदारी के साथ में ये बात कह सकता हूँ, अपने राजनीतिक अनुभव के आधार पर ये बात कह सकता हूँ कि अब की बार बंगाल में परिवर्तन की आंधी बह रही है। बंगाल की जनता ने स्पष्ट रूप से मानस बना लिया है कि अब की बार बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनेगी।
माननीय मोदी जी के प्रधानमंत्री बनने के बाद में देश में केवल एक ही राजनीति चलेगी, ये निश्चित हो चुका है कि अब देश में भ्रष्टाचार के माध्यम से अर्जित धन की ताकत पर या गुंडों के बल पर अर्जित जो है मसल पावर के आधार पर राज नहीं चलेंगे। अब केवल और केवल विकास की राजनीति चलेगी, और विकास की राजनीति बंगाल के व्यक्ति भी चाहते हैं कि हमारे प्रदेश का विकास हो। ये कल्पना भी नहीं की जा सकती कि पूरा देश दुनिया का सक्षम देश करने की तरफ चले, और दूसरी तरफ बंगाल का साधारण मनुष्य जो है साधारण मूलभूत आवश्यकताओं के लिए भी संघर्ष करता रहे। बंगाल की जनता जाग चुकी है और भारतीय जनता पार्टी की सरकार ऐतिहासिक बहुमत के साथ में बनाने वाली है। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ বারাসাতে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। একটি দেওয়াল লিখন করতে যায় বিজেপি কর্মী সমর্থকেরা, সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা বিষয়টি নিয়ে বারাসাত থানার সামনে বিক্ষোভ দেখায়। যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, বিজেপির কিছু অতি উৎসাহী কর্মী তৃণমূল কংগ্রেসের দেওয়াল দখল করতে গিয়েছিল, সেই সময় স্থানীয় মানুষ বিজেপি কর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেন। ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে একটা গন্ডগোল হয়েছে। এর আগে আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বারাসাতকে অশান্ত হতে কেউ দেয়নি। বামফ্রন্টের আমলে অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু দেয়াল দখল নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি এবং এই ধরনের মারামারি এটা এর আগে কোনোদিন হয়নি, যেটা আজকে বিজেপি শুরু করেছে। আমাদের ওখানে ইন্দিরা কলোনিতে আমাদের যে সমস্ত দেওয়ালগুলো বামফ্রন্টের আমল থেকেও লিখে আসছিল, সেই সমস্ত দেয়ালগুলো হঠাৎ আজ সকালে বিজেপির কিছু ছেলে, যারা সোকল্ড সমাজের অবহেলিত এরকম ছেলে, তারা গিয়ে ওখানে দেয়াল দখল করতে গেছে। স্বভাবতই দীর্ঘদিন ধরে যে দেয়ালে আমাদের তৃণমূল বা এর আগে যখন কংগ্রেস ছিল আমরা যখন লিখতাম, তখন কিন্তু বামফ্রন্টরাও সেই দেয়াল কোনোদিন লিখতে আসতো না বা কোনোদিন করেনি। এখন এরা নিজেদের ভাবছে আমরা বোধহয় পশ্চিমবঙ্গে রাজ্যে এসে গেছি, এরকম একটা হাবভাব করে তারা সেখানে গণ্ডগোল শুরু করে। এখন স্বভাবতই মানুষ দেখছে, মানুষ বুঝছে যে এই বিষাক্ত দল যদি পশ্চিমবঙ্গের বুকে আসে তাহলে সারা পশ্চিমবঙ্গটা একটা অশান্ত রাজ্যে পরিণত হবে, যেটা আমরা কিছুতেই হতে দেব না। এটা আমাদের প্রতিজ্ঞা। আমার বাংলার মাটি খুব শক্ত মাটি। এই বাংলার মাটিতে এই সমস্ত যারা দাঙ্গাবাজ, যারা হাঙ্গাবাজ, যারা মানে গোদরায় ট্রেনের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে যারা যাত্রীদের পুড়িয়ে মারে, এই ধরনের লোকেদের আমরা বাংলায় প্রশ্রয় দেয় না। বাংলাটার আলাদা সংস্কৃতি আছে। বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, বিদ্যাসাগর, রামমোহন রায়, ক্ষুদিরাম, এদের একটা আলাদা ঐতিহ্য সম্পন্ন এই বাংলা, বাংলা গড়েছিলেন এরা, সুতরাং তাদের একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির মধ্যে এরা পড়ছে না। এরা বুঝবে কি করে? এরা তো সব বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে বাংলার ওপরে একটা হাঙ্গামা করে বাংলাকে দখল করার জন্যে। আমরা দেওয়াল লিখতে গেছিলাম, দেওয়াল লিখতে গিয়ে ওরা বলছে ওটা আমাদের দেওয়াল। তা বলছি যে তোমাদের দেওয়াল তো, আমরা ছেড়ে দেবো তোমাদেরকে। তাই ইয়ে করে মানে তাড়াহুড়ো করে এসে সবাই আমাদেরকে মারছে, মহিলারা। হ্যাঁ দেওয়াল লেখার আমরা তো ছেড়ে দেবো বলছিলাম, তবু ওরা শুনছে না, তার মধ্যে তর্ক করছে, করে তার মধ্যে থেকেই মারামারি শুরু করেছে। মহিলারাই, ছেলেরাও মানে ইয়ে করছিল, ছেলেরা ওই পচা আছে, পচা আমাকে খুব ইয়ে করছে, উল্টো পাল্টা কথা বলছিল আর গলার এদিকে মেরে টিএমসি ছেলে আর মহিলারা। এমনকি ওই বাড়ির লোক যে ল্যান্ড ওনার, সে আমাদের বলেছিল এই দেয়াল মানে নিয়ে যাতে আমরা পদ্ম আঁকি, কারণ সবাই তো পদ্মের ইয়ে। তা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী তারা হুট করে এসে কেন লেখা হচ্ছে এই বলে এক দু কথায় ওরা ইন্টেনশনালি এসেছিলো আক্রমণ করবে বলে। তারপরে আমাদের মধ্যে মহিলাদের উপরে ফার্স্ট আক্রমণ করে। এই দেখুন কি অবস্থা করেছে। তারপরেই আমার উপরে চড়াও হয়। এই দেখুন কীভাবে ছিঁড়ে দিয়েছে এই, এবং হাতের এই সব জায়গায় বিভৎস মার মেরেছে আমাদের।
তো কর্মীদের বিশাল আক্রমণ করেছে। তো এই জন্য আমরা এসছি থানার এখানে, মেরেছে তৃণমূলের টিএমসি দিয়ে। কারণ হলো দেয়াল লেখন নিয়েই, কারণ ওরা যেটা এখন যা পরিস্থিতি, শেষ বাজারে আর 4 মাস, এরপরে জনগণই রায় দিয়ে দেবে। 34 বছর সিপিএমের লোকে দেখে নিয়েছে, বড় বড় সিংহ ইঁদুর হয়ে গেছে। তো এরা 10 বছর আর 4টে মাস আছে, আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত। আমরা মার খাচ্ছি, 4 মাস পরে আমাদের উচ্চ নেতৃত্ব যেভাবে বলে দিচ্ছে আমরা সেইভাবে পদক্ষেপ নেব। না, আমাকে বিবস্ত্র, আমাকেই বেসিক্যালি ওরা টার্গেট করেছিল, কারণ আমি 26 নম্বর ওয়ার্ডে বিজেপিটা করছি। ওদের একটা রাগ যে 2 দিন পরে হেরে যাবে, এই ক্ষোভের মধ্যে দিয়ে এর বহিঃপ্রকাশ। ঘটনাটা হচ্ছে, আমরা 26 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির সদস্য। আজকে আমাদের দেওয়াল লিখন ছিল। আমরা দেওয়াল লিখন যখন করতে গেছি, আমাদের ওয়ার্ডের ভিতর 50 এবং 51 নম্বর পার্ট আছে, এবং সেই পার্টে যখন আমরা ওয়াল লিখতে এলাম এবং সেখানে যে ওয়ালটা আমরা লিখতে গিয়েছি, তখন ওই ওয়ালের যে মালিক, যে বাড়ির মালিক, তিনি কিন্তু আমাদের বলেছেন যে আপনারাই লিখতে পারেন, আপনাদের আমরা মৌখিকভাবে বলেছি যে এটা আপনারা লিখুন। এবার লেখার পর আমরা দেখলাম যে এই 50-51 পার্টে যে সদস্য, যে টিএমসির তো এখন সদস্য বলা যায় না, হারমাত গুন্ডা, এক একটা অপদার্থ, এক একটা অপদার্থ। নাম হচ্ছে, একটা হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক, একটা সত্যজিৎ প্রামাণিক, একটা হচ্ছে সোনু প্রামাণিক, একটা হচ্ছে বিশ্বনাথ মণ্ডল। ও যত কিছু গণ্ডগোল, যত কিছু যা করছে সব কিছু কিন্তু ওই হাটখোলার ভিতর দিয়েই করছে। সবচাইতে বড় ঘটনা, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখেছি, যেখানে যে গণ্ডগোল আমরা অনেক দেখেছি, কিন্তু নৃশংসভাবে যেভাবে মহিলাদের গায়ে হাত দিয়েছে, এবং মহিলাদের গায়ে হাত দেওয়ার পর তাদের যে ড্রেস থাকে, সেই ড্রেসটা যদি পারেন আপনারা ফটো তুলে নেবেন, এবং ড্রেসে যেভাবে ছিঁড়ে দিয়েছে, এবং এটা তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব। এই অপদার্থগুলোর জন্য আমরা যতদূর যাওয়ার দরকার, এদের যতখানি শাস্তি দেওয়ার দরকার আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করছি, এবং প্রশাসনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করব। আজকের মতন বেঙ্গল প্রাইম এই পর্যন্তই।